নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের শোনাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই কালজয়ী উপন্যাস ষষ্ঠ পরিচ্ছেদ। ও পাড়ার দাসী ঠাকরুন আসিয়া হাসি মুখে বলিল, পয়সা দুটোর জন্য এসেছিলাম গো বউ। ইন্দির পিসি কাল আমার কাছ থেকে একটা নোনা নিয়ে এলো, বললে কাল দামটা গিয়ে চেয়ে নিয়ে আসতে, তাই এলুম, দাও। সর্বজয়া ঘরের কাজকর্ম করিতেছিল, অবাক হইয়া বলিল, কি বললে? নোনা কিনে এনেছে তোমার কাছ থেকে? দাসী ঠাকরুন ঘোর ব্যবসাদার মানুষ, সামান্য তেঁতুল আমড়া হইতে একগাছি শাক পর্যন্ত পয়সা না লইয়া কাহাকেও দেয় না। এখন দাসীর অমায়িক সেই ভাব অন্তর্হিত হইল, বলিল, তা বাপু এনেছে কিনা জিজ্ঞাসা করে দেখো না তোমার ননদকে। সকালবেলা কি আমি মিথ্যে বলতে এলাম দুটো পয়সার জন্য? 4 পয়সার কমে তো আমি দেব না। বললে বুড়ো মানুষ, খাবার ইচ্ছে হয়েছে, তা যাকগে যাক, 2 পয়সাতেই। রাগে সর্বজয়ার মুখ দিয়া কথা বাহির হইল না। একে তো নোনার মতো ফল, যাহা কিনা এত অপর্যাপ্ত বনে জঙ্গলে ফলে যে গরু বাছুরের পর্যন্ত খাইয়া অরুচি হইয়া যায়, তাহা আবার পয়সা দিয়া কিনিয়া খাইবার লোক যে পাড়াগাঁয়ে আছে, তাহা সর্বজয়ার ধারণায় আসে না। ঠিক এমনই সময়ে ইন্দির বুড়ি কোথা হইতে আসিয়া উপস্থিত হইল। এইবার সর্বজয়া তাহার উপর যেন ঝাঁপাইয়া পড়িয়া বলিল, বলি হাগা, 3 কালে গিয়ে তো 1 কালে ঠেকেছ। তা যার বসে খাই তার পয়সার তো একটু সুখ দরদ করে চলতে হয় নাকি? তুমি নোনা গিয়েছ কিনতে, কোথা থেকে তোমায় বসিয়ে আজ নোনা কাল দানা খাওয়াবো বলো? শখের পয়সা নিজে থেকে নিয়ে গিয়ে দাওগে যাও, পরের উপর দিয়ে শখ করতে লজ্জা হয় না? বুড়ির মুখ শুকাইয়া গিয়াছিল, তবুও একটুখানি হাসিয়া আনিবার চেষ্টা করিয়া বলিল, তা দে বউ পাকা নোনাডা, তা ভাবলাম নি খেয়ে কটা দিনই বা বাঁচব, তা দিয়ে দে না 2 পয়সা। সর্বজয়া চতুর্গুণ চিৎকার করিয়া বলিল, পয়সা বড় সস্তা দেখেছ কিনা? তার নিজের ঘটি বাটি তো আছে, বিক্রি করে দাও না গিয়ে পয়সা। পরে সে ঘড়া লইয়া খিড়কি দুয়ার দিয়া ঘাটের পথে বাহির হইয়া গেল। দাসী খানিকক্ষণ দাঁড়াইয়া থাকিয়া বলিল, আমার নাকে খত কানে খত, জিনিস বেচে এমন হয়রান তো কখনো হয়নি। হ্যাঁ, আর তোমায়ও বলি ইন্দির পিসির, নিজের পয়সা যদি না ছিল তবে তোমার কাল নোনাটা আনা ভালো হয়নি বাবু, আমি বলে দিলুম। আর ওরকম ধারে জিনিসপত্র এনো না তো, তোমাদের ঝগড়া তোমরা করোগে, আমি বাবু গরিব লোক, ও বেলা আসবো, আমার পয়সা দুটো বাবু ফেলে দিও। হ্যাঁ। দাসীর পিছন পিছন খুকি বাহিরের উঠান পর্যন্ত আসিল, বলিতে বলিতে আসিল, পিসিমা বুড়ো মানুষ, একটা নোনা এনেছে, তাই বুঝি বকে? আচ্ছা বলো না, খেতে ইচ্ছে হয় না? হ্যাঁ দাসী পিসি, বেশ নোনা গো তোমার, আমায় 8 কাল দিয়েছে। তোমার বাড়ি বুঝি গাছ আছে না পিসি? পরে সে আবার ডাকিয়া কহিল, শোনো না দাসী পিসি, আমার একটা পয়সা আছে গো পুতুলের বাক্সে, আমি তোমাকে দেব। মা ঘরে চাবি দিয়ে ঘাটে গেল যে, এলে নুকিয়ে দেব এখন। হ্যাঁ, তুমি মাকে যেন বলো না পিসি, কেমন? দুপুরের কিছু পূর্বে ইন্দির বুড়ি বাহির হইতে যাচ্ছিল। বাঁ হাতে তাহার ছোট সেই ময়লা কাপড়ের পুঁটুলি, ডান হাতে পিতলের চাদরের ঘটিটা ঝুলানো, আর বগলে
একটা পুরনো মাদুর, আবার মাদুরের পাড় ছিঁড়িয়া কাঠিগুলি ঝুলিতেছে। খুকি বলিল, অপিসি যাস নে, তুই কোথায় যাবি বল? পরে ছুটিয়া আসিয়া সেই মাদুরের পিছনটা টানিয়া ধরিল, বলিল, তুই চলে গেলে আমি কাঁদবো পিসি, দেখিস ঠিক কাঁদবো। সর্বজয়া ঘরের দাওয়া হইতে বলিল, তা যাবে যাও, গেরস্তের অকল্যাণ করে যেও না, ছেলেপুলে নিয়ে ঘর করি, এতকাল যার খেলে তার একটা মঙ্গল তো দেখতে হয় নাকি? অনর্থ সময়ে না খেয়ে চলে গিয়ে তার উপর গেরস্তের একটা অকল্যাণ বাধুক, এই তো তোমার ইচ্ছে? ওই রকম কুচক্কুরে মন না হলে কি আর এই দশা হয়? বুড়ি ফিরিল না। খুকি কাঁদিতে কাঁদিতে অনেক দূর পর্যন্ত সঙ্গে সঙ্গে গেল। বুড়ি গিয়া গ্রামের ওপাড়ার নবীন ঘোষালের বাড়ি উঠিল। নবীন ঘোষালের বউ সব শুনিয়া গালে হাত দিয়া বলিল, ও মা, এমন তো কখনো শুনিনি হ্যাগো খুড়ি। হ্যাঁ, তা তুমি থাকো, এইখানেই থাকো। মাস দুই সেখানে থাকার পর বুড়ি আবার সেইখান হইতে বাহির হইয়া তিনকড়ি ঘোষালের বাড়ি ও তথা হইতে পূর্ণ চক্রবর্তীর বাড়ি আশ্রয় লইল। প্রত্যেক বাড়িতেই প্রথম আপ্যায়নের হৃদ্যতাটুকু কিছুদিন পর উবিয়া যাওয়ার পর বাড়ির লোকে নানা রকমে বিরক্তি প্রকাশ করিত, আর পরামর্শ দিত ঝগড়া মিটাইয়া ফেলিয়া বাড়িয়া ফিরিয়া যাইতে। বুড়ি আরো দু এক বাড়ি ঘুরিল। সব সময়ই তাহার ভরসা ছিল যে বাড়ি হইতে আর কেহ না হয় অন্তত হরিহর ডাকিয়া পাঠাইবে। কিন্তু 3 মাস তো হইয়া গেল, কেহই আগ্রহ সহকারে ডাকিতে আসিল না, দুর্গাও আসে নাই। বুড়ি জানে ও পাড়া হইতে এ পাড়া অনেক দূরে, ছোট মেয়ে এত দূর কি আসিতে পারে? পারে না। সে আশায় আশায় ও পাড়ায় 2-1 বার গেল, কিন্তু খুকির সহিত দেখা হইল না। 12 মাস লোকের বাড়ি আশ্রয় হয় না। পূব পাড়ার চিনতে গোয়ালিনীর চালা ঘরটা পড়িয়াছিল। মাস 2 পরে সকলে মিলিয়া সেই ঘরখানি বুড়ির জন্যে ঠিক করিয়া দিল, এবং ঠিক করিল পাড়া হইতে সকলে কিছু কিছু সাহায্য করিবে। ঘরখানা নিতান্ত ছোট, ছিটে বেড়ার দেয়াল, পাড়া হইতে দূরে একটা বাঁশ বাগানের মধ্যে। লোকের মুখে শুনিত সর্বজয়া নাকি বলিয়াছে, এইবার তার দেশখানা দেখুক 5 জনে, এবাড়ি আর না। আমার বাচ্চাদের মুখের দিকে যে তাকায়নি তাকে আর আমি আমার দরে মাথা গলাতে দেব না, ও ভাগাড়ে পড়ে মরুককে। যাহাদের সাহায্য করিবার কথা ছিল তাহারা প্রথম দিন কত খুব উৎসাহের সঙ্গে যোগাইল, কিন্তু ক্রমে তাহারা আগ্রহ কমাইয়া দিল। বুড়ি ভাবে, কেন সেদিন অত রাগ করে চলে এলাম? বউ তো বারণ করেছিল। খুকি কত কাঁদলে, হাত ধরে টানাটানি করলে। নিজের উপর অত্যন্ত দুঃখে চোখের জলে 2 তোবড়ানো গাল ভাসিয়া গেল। বলে, ভগবান, শেষকালটা এত দুঃখ ছিল দেশে, আজ যদি মেয়েটাও থাকতো। চৈত্র মাসের সংক্রান্তি। সারাদিন বড় রৌদ্রের তেজ ছিল। সন্ধ্যার সময় একটু একটু বাতাস বহিতেছে। গোসাই পাড়ায় চড়কের ঢাক এখনো বাজিতেছে, মেলা এখনো শেষ হয় নাই। রৌদ্রে এ বাড়ি ও বাড়ি ঘুরিয়া ও দুর্ভাবনায় বুড়ির রোজ সন্ধ্যার পরে একটু একটু জ্বর হয়। সে মাদুর পাতিয়া দাওয়ায় চুপ করিয়া শুইয়া আছে, মাথার কাছে মাটির ভাঁড়ে জল। পিতলের চাদরের ঘটিটা ইতিমধ্যে 4 আনায় বাঁধা দিয়া চাল কেনা হইয়াছে।
জ্বরের তৃষ্ণায় মাঝে মাঝে একটু জল মাটির ভাঁড় হইতে খাইতেছে। এমন সময় শুনিল, পিসিমা। বুড়ি কাঁথা ফেলিয়া লাফাইয়া উঠিল। দাওয়ার পৈঠায় খুকি উঠিতেছে। পিছনে তাহাদেরই পাড়ার বিহারী চক্রবর্তীর মেয়ে রাজি। খুকির পরনে ফর্সা কাপড় এবং তাহার আঁচলের প্রান্তে কি সব পোঁটলা পুঁটলি বাঁধা। বুড়ির মুখ দিয়া বেশি কথা বাহির হইল না। প্রবল আগ্রহে সে শীর্ণ হাত বাড়াইয়া তাহাকে জ্বর তপ্ত বুকে জড়াইয়া ধরিল। কাউকে বলিসনি পিসি, কেউ যেন টের পায় না। চড়কের মেলা দেখে সন্ধেবেলা চুপি চুপি এলাম। রাজিও আমার সঙ্গে এলো। এই দেখ না, দেখ তোর জন্যে কি সব মেলা থেকে এনেছি। খুকি পুঁটুলি খুলিয়া বলিল, এ পিসি, তোর জন্যে তো 2 পয়সার মুরগি আর 2টো কদমা এনেছি, আর আমাদের খোকার জন্যে একটা কাঠের পুতুল। এই দেখ না, দেখ। বুড়ি ভালো করিয়া উঠিয়া বসিল। জিনিসগুলো নাড়িতে চাড়িতে বলিল, দেখি দেখি, ও আমার মালিক কত জিনিস এনেছে দেখো। রাজরানী হও, গরিব পিসির ওপর এত দয়া। কই দেখি খোকার কাঠের পুতুলটা। বাবা বাবা, দিব্যি পুতুল, কটা পয়সা দিলে না? এক ঝাঁক কথাবার্তার পরে খুকি বলিল, এ পিসি, তোর গাটা যে বড্ড গরম। হবে না, সারাদিন দৌড়ে বেরিয়ে এই রকমটা হয়েছে। তাই বলি একটু শুয়ে থাকি। ছেলে মানুষ হইলেও দুর্গা পিসিমার রৌদ্রে ঘুরিবার কারণ বুঝিল। দুঃখে ও অনাহারে শীর্ণ পিসিমার গায়ে সে সস্নেহে হাত বুলাইয়া বলিল, পিসি, তুই অবশ্যই করে কালকের বাড়ি যাস। সন্ধেবেলা আর গল্প শুনতে পাই না। কাল যাবি কেমন? বুড়ি আনন্দে উচ্ছ্বসিত হইয়া উঠিয়া বলিল, কেন রে, বউ বুঝি তোকে কিছু বলে দিয়েছে আজ? রাজি বলিল, খুড়িমা তো কিছু বলে দেয়নি পিসিমা। ওকে তো এখানে খুড়িমা আসতেই দেয় না। আমরা বললে বকে। তবে তুমি যেও পিসিমা, তুমি একটুখানি বলো, দেখবে খুড়িমা আর কিচ্ছু বলবে না। তুমি যেও। খুকি বলিল, কাল তুই যাস পিসি, দেখিস মা কিচ্ছু বলবে না। তাহলে আমি বাড়ি যাই। কাউকে যেন বলিস নে আমি এসেছিলুম। কাল সকালে ঠিক বাড়ি যাস কিন্তু। সকালে উঠিয়া বুড়ি দেখিল শরীরটা একটু হালকা। একটু বেলা হইলে ছোট্ট পুটুলিতে ছেঁড়া খোড়া কাপড় দুখানা ও ময়লা গামছাখানা বাঁধিয়া বুড়ি বাড়ির দিকে চলিল। পথে গোপী বষ্টুমির বউ বলিল, কি দিদি ঠাকরুন, তা বাড়ি যাচ্ছ বুঝি? বুঝেছি, বউ দিদির রাগ চলে গিয়েছে তাই না? বুড়ি একগাল হাসিল, বলিল, ওরে, কাল দুর্গাতে সন্ধ্যাবেলা ডাকতে গিয়েছিল। কত কাঁদলে, বললে মা বলেছে চ পিসি বাড়ি চ। আমি বললাম তুই আজ যা, কাল সকাল বেলাটা হলে আমি বাড়ি গিয়ে উঠবো। তা আমার মেয়ের কত কান্না,
যেতে কি চায়, তাই সকালে যাচ্ছি। বুড়ি বাড়ি ঢুকিয়া দেখিল কেহ নাই। কাল সারা রাত জ্বর ভোগের পর এতটা পথ রৌদ্রে দুর্বল শরীরে আসিয়া বোধহয় অবসন্ন হইয়া পড়িয়াছিল। পুঁটুলিটা নামাইয়া সে নিজের ঘরের দাওয়ায় পৈঠায় বসিয়া পড়িল। একটু পরেই খিড়কির দোর ঠেলিয়া সর্বজয়া স্নান করিয়া নদী হইতে ফিরিল। এদিকে চোখ পড়িলে বুড়িকে বসিতে থাকিয়া দেখিয়া সে বিস্ময়ে অবাক হইয়া একটুখানি দাঁড়াইল। বুড়ি হাসিয়া বলিল, ও বউ, ভালো আছিস? এই এলাম একদিন পরে, তোদের ছেড়ে কি আর কোথায় যাব বল? আর এই বয়সে, তাই বলি। সর্বজয়া আগাইয়া আসিয়া বলিল, কি ব্যাপার, তুমি এবারই কি মনে করে? তার ভাবভঙ্গি ও গলার স্বরে বুড়ির হাসিবার উৎসাহ আর বড় রহিল না। সর্বজয়া কথার উত্তর দিতে না দিয়াই বলিল, কি গো, কিছু বলছো না? এ বাড়িতে আর তোমার জায়গা কিছুতেই হবে না, সে আমি তোমাকে সেদিন বলে দিয়েছি। আবার ফের কোন মুখে এসেছো? যাও। বুড়ি কাঠের মতো হইয়া গেল। মুখ দিয়া আর কোনো কথাই বাহির হইল না। পরে সে হঠাৎ একেবারে কাঁদিয়া বলিল, ও বউ, ও বউ, অমন করে বলিস রে, একটুখানি ঠাঁই দে আমারে। কোথায় যাব আর শেষ কালটা বল দেখিনি। আমার এই ভিটেটাতে। নাও নাও, আর ভিটের দোহাই দিতে হবে না। ভিটের কল্যাণ ভেবে তোমার তো আর ঘুম নেই। যাও, এক্ষুনি বিদায় হও তো দেখি, নইলে কিন্তু অনর্থ বাঁধাবো। ব্যাপারটা যে এই রূপ দাঁড়াইবে বুড়ি বোধহয় আদৌ প্রত্যাশা করে নাই। জলমগ্ন ব্যক্তি যেমন ডুবিয়া যাইবার সময় যাহা পায় তাহাই আঁকড়াইয়া ধরিতে চায়, বুড়ি সেইরূপ মুঠা আঁকড়াইয়া আশ্রয় খুঁজিতে লক্ষ্যহীনভাবে এদিক ওদিক চাহিল। আজ তাহার কেন যে মনে হইল বহুদিনের আশ্রয় সত্য সত্যই এইবার তাহার পায়ের তলা হইতে সরিয়া যাইতেছে, আর তাহাকে ধরিয়া রাখিবার উপায় নাই। সর্বজয়া বলিল, যাও যাও, আর বসে থেকো না ঠাকুরজি, বেলা হয়ে যাচ্ছে, আমার কাজকর্ম আছে। এখানে তোমার জায়গা কোনো মতেই দিতে পারবো না, যাও। বুড়ি পুঁটুলি লইয়া অতি কষ্টে আবার উঠিল। বাড়ির দরজার কাছে যাইতে তাহার নজর পড়িল তাহার সেই উঠান ঝাঁটের ঝাঁটা গাছটা পাঁচিলের কোণে ঠেস দেওয়ানো আছে। আজ ৩-৪ মাস হইল তাহাতে কেউ হাত দেয় নাই। এই ভিটার ঘাসটুকু, ওই যে কত যত্নে পোঁতা সেই লেবু গাছটা, এই অত্যন্ত প্রিয় ঝাঁটা গাছটা, খুকি, খোকা আর এই ব্রজপিসের ভিটা, তার ৭০ বৎসরের জীবনে এসব ছাড়া সে আর কিছুই জানেও না, বুঝেও না। চিরকালের মতো তাহারা আজ দূরে সরিয়া যাইতেছে। সজনে তলা দিয়া পুঁটুলি বগলে যাইতে পিছন হইতে রায়বাড়ির গিন্নি বলিল, কি ঠাকমা, ফিরে যাচ্ছ কোথায়? বাড়ি যাবে না? উত্তর না পাইয়া বলিল, এ ঠাকমা দেখছি আজকাল কানের মাথা খেয়ে বসে আছে। বৈকালে ও পাড়া হইতে কে আসিয়া বলিল, ও মা ঠাকরুন, শুনছ, তোমাদের বুড়ি বোধহয় মরে যাবে গো। ওই যে ওই পালিতদের গোলার কাছে
দুপুর থেকে শুয়ে আছে। রোদ্দুরে তো ফিরে যাচ্ছিল, আর যেতে পারেনি। একবারটি গিয়ে দেখে এসো না, দাদা ঠাকুর বাড়ি নেই, একবার পাঠিয়ে দাও না। পালিতদের বড় মাচার তলায় গোলার পাশে ইন্দির ঠাকুরুন মরিতেছিল, এ কথা সত্য। হরিহরের বাড়ি হইতেই ফিরিতে ফিরিতে তাহার গা যেন কেমন করিতেছিল। রৌদ্রে আর আগাইতে না পারিয়া এইখানেই শুইয়া পড়ে। পালিতেরা চণ্ডী মণ্ডপে তুলিয়া রাখিয়াছিল। বুকে পিঠে তেল মালিশ, পাখার বাতাস সব করিবার পরে বেশি বেলায় অবস্থা খারাপ বুঝিয়া তাহারা নামাইয়া রাখিয়াছে। পালিত পাড়ার অনেকে ঘিরিয়া দাঁড়াইয়া আছে। কেহ বলিতেছে, তা রোদ্দুরে বেরুলই বা কেন? হ্যাঁ, আরে বাবা, সোজা রোদ্দুরটা পড়েছে আজ। আবার কেহ বলিতেছে, এখনই সামলে উঠবে, এখন ও তো ভিমরি লেগেছে বলে বোধ হয়। বিশুপালিত বলিল, আরে না না, ভিমরি নয় রে, ও বুড়ি বাঁচবে না। হরিহর জ্যাঠা বোধহয় বাড়ি নেই, খবর তো দেওয়া হয়েছে, কিন্তু এত দূর আসে কে বল? শুনিতে পাইয়া দিনু চক্রবর্তীর বড় ছেলে ফণি ব্যাপারটা কি দেখিতে আসিল। সকলে বলিল, দাও দাদা ঠাকুর, ভাগ্যিস এসে পড়েছ, দাও দাও, একটুখানি গঙ্গা জল মুখে দাও দেখি। দেখো তো কাণ্ড, বামুন পাড়া না, কে একটু জল মুখে দেয়। ফণি হাতের বইচি কাঠের লাঠিটা বিশুপালিতের হাতে দিয়া বুড়ির মুখের কাছে বসিল। কুশি করিয়া গঙ্গা জল লইয়া ডাক দিল, পিসিমা, ও পিসিমা। বুড়ি চোখ মিলিয়া ফেল ফেল করিয়া মুখের দিকে চাহিয়া রহিল। তাহার মুখের কোনো উত্তর শোনা গেল না। ফণি আবার ডাক দিল, কেমন আছো পিসিমা? শরীর কি অসুখ মনে হচ্ছে? পরে সে গঙ্গা জলটুকু মুখে ঢালিয়া দিল। জল কিন্তু মুখের মধ্যে গেল না। বিশুপালিত বলিল, আর একবার দাও দাদা ঠাকুর। আর খানিকক্ষণ পরে ফণি বুড়ির চোখের পাতা বুঝাইয়া দিতেই কোটরগত অনেকখানি জল শীর্ণ গাল দুটা বাহিয়া গড়াইয়া পড়িল। এই ইন্দির ঠাকুরুনের মৃত্যুর সঙ্গে সঙ্গে নিশ্চিন্দিপুর গ্রামের সেকালের অবসান হইয়া গেল। আজ তাহলে এই পর্যন্ত। আবার দেখা হবে আগামী অডিওতে সুন্দর সুন্দর আপনাদের ভালো লাগা গল্প নিয়ে। কেমন? ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কেমন লাগলো মতামত জানাবেন। আপনি ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আবার এলাম আপনাদের কাছে আপনাদের জন্য ভালো লাগা গল্প নিয়ে। হ্যাঁ, আজ শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই বিখ্যাত উপন্যাস পথের পাঁচালী। আজ ৭ম পরিচ্ছেদ। ইন্দির ঠাকুরুনের মৃত্যুর পর ৪-৫ বৎসর কাটিয়া গিয়াছে। মাঘ মাসের শেষ, শীতটাও বেশ আছে। দুই পাশে ঝোপে ঝাপে ঘেরা সরু মাটির পথ বাহিয়া নিশ্চিন্দিপুরের কয়েকজন লোক সরস্বতী পূজার বৈকালে গ্রামের বাহিরের মাঠে নীলকণ্ঠ পাখি দেখিতে যাইতেছিল। দলের একজন বলিল, ওহে হরি, তা সেই ভূষ্ণ গোয়ালার তরুণ কলা বাগানটা তোমরা কি ফের জমা দিয়েছ নাকি?
যাহাকে উদ্দেশ্য করিয়া বলা হইল তাহাকে দেখিলে 10 বৎসর পূর্বের সে হরিহর রায় বলিয়া মনে হয় না। এখন সে মধ্যবয়সী পুরা দস্তুর সংসারী। ছেলে মেয়ের বাপ হরিহর খাজনা সাধিয়া সাধিয়া গ্রামে গ্রামে ঘোরে। পৈতৃক আমলের শিষ্য সেবকের ঘরগুলি সন্ধান করিয়া বসিয়া গুরুগিরি চালায়, আর হাটে মাঠে জমির ঘরামের সঙ্গে ঝিঙে পটলের দরদস্তুর করিয়া ঘোরে। তাহার সঙ্গে আগেকার সে অবাধ গতি মুক্ত প্রাণ ভবঘুরে যুবক হরিহরের কোনো মিল নাই। ক্রমে ক্রমে পশ্চিমের সে জীবন হইতে অনেক দূর হইয়া গিয়াছে। সেই চুনার দুর্গের চওড়া প্রাচীরে বসিয়া বসিয়া দূর পাহাড়ের সূর্যাস্ত দেখা, কেদারের পথে তেজপাতার বনে রাত কাটানো, শাহ কাশেমের সুলেমানির দরগার বাগান হইতে টক কমলালেবু ছিঁড়িয়া খাওয়া, গলিত ধৌপ ধারার মতো স্বচ্ছ উজ্জ্বল হিমশীতল স্বর্ণ নদী অলকানন্দা, দশাশ্বমেধ ঘাটের জলের ধারের রানা একটু একটু মনে পড়ে, যেন অনেক দিন আগেকার দেখা স্বপ্ন। হরিহর সায়সূচক কিছু বলিতে গিয়া পিছন ফিরিয়া বলিল, আমার ছেলেটা কোথায় গেল? বলি, ও খোকা, খোকা। পথের বাঁকের আড়াল হইতে একটু 6-7 বৎসরের ফুটফুটে সুন্দর ছিপছিপে চেহারার ছেলেটি ছুটিয়া আসিয়া দলের নাগাল ধরিল। হরিহর বলিল, আবার পিছিয়ে পড়লে? নাও, এগিয়ে চলো। ছেলেটা বলল, বাবা, বনের মধ্যে ওটা কি গেল? তার বড় বড় কান। হরিহর প্রশ্নের দিকে কোনো মনোযোগ না দিয়া নবীন পালিতের সঙ্গে মৎস্য শিকারের পরামর্শ আঁটিতে লাগিল। হরিহরের ছেলে পুনরায় আগ্রহের সুরে বলিল, বাবা, বাবা, দেখো কি দৌড়ে গেল বনের মধ্যে, বড় বড় কান। কি জানি বাবা, তোমার কথার উত্তর দিতে আর আমি পারি নে। সেই বেরিয়ে অবধি শুধু প্রশ্ন করে চলেছ, এটা কি, ওটা কি, কি গেল বনের মধ্যে আমি কি দেখেছি? নাও, এগিয়ে চলো দেখি। বালক বাবার কথায় আবার আগে আগে চলিল। নবীন পালিত বলিল, বরং এক কাজ করো হরি, মাছ যদি ধরতে হয় তবে বয়সার বিলে একদিন চলো না, যাওয়া যাক। আরে পূব পাড়ার নেপাল পাড়ুই বাছ দিচ্ছে, বুঝলে? রোজ 1.5 মণ 2 মণ এইরকম পড়ছে, তবে 5 সেরের নিচে মাছ নেই। আবার কি শুনলাম জানো, একদিন শেষ রাত্রিরে নাকি বিলের একেবারে মধ্যিখানে অথই জলে সাঁ সাঁ করে ঠিক যেন বকনা বাছুরের মতো ডাক, বুঝলে? এইবার সকলে একসঙ্গে আগাইয়া আসিয়া নবীন পালিতের মুখের দিকে চাহিয়া রহিল। আবার নবীন পালিত বলিতে লাগিল, আরে বাবা, অনেক কালের পুরনো বিল তো, গহীন জল। আরে দেখেছো তো, মধ্যিখানে জল যেন কালো শিউগোলা, আবার পদ্ম গাছের জঙ্গল। কেউ বলে রাঘব বোয়াল, আবার কেউ বলে যক্ষী। তবে যতক্ষণ ফর্সা না হলো ততক্ষণ তো মশাই ওই নৌকোর উপরে বসে সকলে ঠক ঠক করে কাঁপতে লাগলো। বেশ জমিয়া আসিয়াছে। হঠাৎ হরিহরের ছেলেটি মহা উৎসাহে পাশের এক উলুখড়ের ঝোপের দিকে আঙুল তুলিয়া চিৎকার করিতে করিতে ছুটিয়া গেল, ওই যাচ্ছে বাবা, দেখো দেখো, ওই গেল, বড় বড় কান, ও ওই যে। তাহার বাবা পিছন হইতে ডাক দিয়া বলিল, কাঁটা, কাঁটা রে বাবা, কাঁটা। পরে তাড়াতাড়ি আসিয়া খপ করিয়া ছেলের হাতখানি ধরিয়া বলিল, আহ, বড্ড বিরক্ত করলে দেখছি তুমি। হ্যাঁ, 100 বার বারণ করছি, তুমি কিছুতেই শুনবে না।
আর ওই জন্যই তো আমি আনতে চাইছিলাম না। বালক উৎসাহে ও আগ্রহে উজ্জ্বল মুখ উঁচু করিয়া বাবার দিকে তুলিয়া জিজ্ঞাসা করিল, ওটা কি বাবা? কি তা আমি কি দেখেছি? ও শুয়োর টুয়োর হবে। নাও চলো, ঠিক রাস্তা দিয়ে মাঝখান দিয়ে হাঁটো দেখি। শুয়োর না বাবা, ও যে ছোট্ট। পরে সে নিচু হইয়া দৃষ্ট বস্তুর মাটি হইতে উচ্চতা দেখাইতে গেল। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আমি বুঝতে পেরেছি, আর দেখাতে হবে না, এখন চলো দেখি। নবীন পালিত বলিল, বুঝলে খোকা, ও হলো খরগোশ। হ্যাঁ, খোকা খরগোশ। এখানে খড়ের ঝোপে খরগোশ থাকে, তাই আর কি। বালক বর্ণ পরিচয়ে ক্ষয়ে খরগোশের ছবি দেখিয়াছে, কিন্তু তাহা যে জীবন্ত অবস্থায় এই রকম লাফাইয়া বেড়ায়, আবার তাহা সাধারণ চক্ষুতে যে দেখিতে পাওয়া যায়, এ যেন সে কোনোদিন কখনো ভাবে নাই। খরগোশ জীবন্ত, একেবারে সামনে লাফাইয়া পালায়। এ তো ছবি না, কাচের পুতুলও না, একেবারে কান খাড়া সত্যিকারের খরগোশ। তাও আবার এই রকম ভাটি গাছ বইচি গাছের ঝোপে। জল মাটি তৈরির নশ্বর পৃথিবীতে এ ঘটনা যে কি করিয়া সম্ভব হইল, বালক তাহা কোনো মতেই ভাবিয়া ঠাহর করিতে পারিতেছে না। সকলে বনে ঘেরা সরু পথ ছাড়িয়া মাঠে পড়িল। নদীর ধারের বাবলা ও জিওল গাছের আড়ালে একটা বড় ইটের পাঁজার মতো জিনিস নজরে পড়ে। ওটা পুরনো কালের নীলকুঠির জাল ঘরের ভগ্নাবশেষ। সেকালে নীলকুঠির আমলে এই নিশ্চিন্দিপুর বেঙ্গল ইন্ডিগো কনসার্নের হেড কুঠি ছিল। এ অঞ্চলে 14টা কুঠির উপর নিশ্চিন্দিপুর কুঠির ম্যানেজার জন লারমার দোর্দণ্ড প্রতাপে রাজত্ব করিত। এখন কুঠির ভাঙা চৌবাচ্চা ঘর, জাল ঘর, সাহেব কুঠি, আফিস সবই জঙ্গলাকীর্ণ ইটের স্তূপে পরিণত হইয়াছে। যে প্রবল প্রতাপ লারমার সাহেবের নামে এক সময় এ অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খাইত, আজকাল দু একজন অতি বৃদ্ধ ছাড়া সে লোকের নাম পর্যন্ত কেহ জানে না। মাঠের ঝোপঝাপগুলো উলুখড়, বনকমলি, সোঁদাল ও কুল গাছে ভরা। কলমিলতা সারা ঝোপগুলোর মাথা বড় বড় সবুজ পাতা বিছাইয়া ঢাকিয়া রাখিয়াছে। ভিতরে স্নিগ্ধ ছায়া, ছোট গোয়ালে নাটা কাঁটা ও নীল বন অপরাজিতা ফুল সর্ষের আলোর দিকে মুখ উঁচু করিয়া ফুটিয়া আছে। পড়ন্ত বেলার ছায়ায় স্নিগ্ধ বনভূমির শ্যামলতা, পাখির ডাক, চারিধারে প্রকৃতির মুক্ত হাতে ছড়ানো ঐশ্বর্য রাজার মতো ভাণ্ডার বিলাইয়া দান। কোথাও এতটুকু দারিদ্র্যের আশ্রয় খুঁজিবার চেষ্টা নাই, মধ্যবিত্তের কার্পণ্য নাই। বেলা শেষের ইন্দ্রজালে মাঠ, নদী, বন যেন মায়াময়। মাঠের মধ্যে বেড়াইতে বেড়াইতে নবীন পালিত মহাশয় একবার এই মাঠের উত্তর অংশের জমিতে শাক আলুর চাষ করিয়া কিরূপ যে লাভবান হইয়াছিলেন তিনি সেই গল্প করিতে লাগিলেন। একজন বলিল, কুঠির ইটগুলো নাকি বিক্রি হবে শুনছিলাম, ওই নবাবগঞ্জের মতিদা নাকি দরদস্তুর করছে গো। মতিদার কথায় সে ব্যক্তি কেমন সামান্য অবস্থা হইতে কিরূপে ধনবান হইয়াছে সেই কথা আসিয়া পড়িল। ক্রমে তাহা হইতে বর্তমান কালের দুর্মূল্যতা, আষাঢ়ু বাজারে কুণ্ডুদের গোলদারি দোকান পুড়িয়া যাইবার কথা, গ্রামের দিনু গাঙ্গুলির মেয়ের বিবাহের তারিখ কবে পড়িয়াছে প্রভৃতি বিবিধ আবশ্যকীয় সংবাদের আদান প্রদান হইতে লাগিল। এদিকে হরিহরের ছেলে বলিল, নীলকণ্ঠ পাখি কই বাবা? এই দেখো না, এখনই বাবলা গাছে এসে বসবে, দেখো। বালক মুখ উঁচু করিয়া
নিকটবর্তী সমুদয় বাবলা গাছের মাথার দিকে চাহিয়া দেখিতে লাগিল। মাঠের ইতস্তত নিচু নিচু কুল গাছে অনেক কুল পাকিয়াছে। বালক অবাক হইয়া লুব্ধ দৃষ্টিতে সেই দিকে চাহিয়া চাহিয়া দেখিল। কয়েকবার কুল পাড়িতে গিয়া বাবার বকুনিতে তাহাকে নিবৃত্ত হইতে হইল। এত ছোট গাছে কুল হয়, কিন্তু তাহাদের পাড়ায় যে কুল গাছে আছে তাহা খুব উঁচু বলিয়া ইচ্ছা থাকিলেও সে সুবিধা করিতে পারে না। আবার ভারী আঁকুশিটাও দুহাতে আঁকড়াইয়া ধরিয়া তুলিতে পারে না। কুপথ্যের জিনিস লুকাইয়া খাওয়া খুব কষ্টসাধ্য হইয়া পড়ে, এ সে টের পায়। খবর পাইয়া মা আসিয়া বাড়ি ধরিয়া লইয়া যায়, আবার বলে, ও মা গো, আমার কি হবে? এমন দুষ্ট হয়েছ তুমি, হ্যাঁ? এই সেদিন উঠলে জ্বরে থেকে আজ অমনি কুলতলায় ঘুরে বেড়াচ্ছ। একটুখানি পিছনে ফিরেছি, অমনি এসে দেখি বাড়ি নেই। দেখি কটা কুল খেয়েছিস, দেখি, আরে মুখ দেখি। সে বলে, কুল খায়নি তো মা, তলায় একটাও কুল পড়ে নেই, আমি বুঝি পারতে পারি? পরে সে টুকটুকে মুখটি মায়ের অত্যন্ত নিকটে লইয়া গিয়া হাঁ করে। তাহার মা ভালো করিয়া দেখিয়া পুত্রের সেই ননির মতো গন্ধ বাহির হওয়া সুন্দর মুখে চুমা খাইয়া বলে, কখনো খেও না যেন খোকা, তোমার শরীর সেরে উঠুক, আমি কুল কুড়িয়ে আচার করে হাঁড়িতে তুলে রেখে দেব। তখন বসেক জ্যৈষ্ঠী মাসে খেও, লুকিয়ে লুকিয়ে কখনো খেও না, কেমন? হরিহর বলিল, ওই দেখো খোকা, সেই কুটি কুটি বলেছিলে, এই সাহেবদের কুঠি, দেখছো তো? নদীর ধারের অনেকটা জায়গা জুড়িয়া সেকালের কুঠিটা, যেখানে প্রাগৈতিহাসিক যুগের অতিকায় হিংস্র জন্তুর কঙ্কালের মতো পড়িয়াছিল, গতিশীল কালের প্রতীক নির্জন শীতের অপরাহ্ন তাহার উপর অল্পে অল্পে তাহার ধূসর উত্তর ছদ্বিশিষ্ট আস্তরণ বিস্তার করিল। কুঠির হাতার কিছু দূরে কুঠিয়াল লারমার সাহেবের এক শিশুপুত্রের সমাধি পরিত্যক্ত ও জঙ্গলাকীর্ণয় অবস্থায় পড়িয়া আছে। বেঙ্গল ইন্ডিগো কনসার্নের বিশাল হেডকুঠি এইটুকু ছাড়া অন্য কোনো চিহ্ন আর অখণ্ড অবস্থায় মাটির উপর দাঁড়াইয়া নাই। নিকটে গেলে অনেক কালের কালো পাথরের জীর্ণ ফলকে এখনো পড়া যায়, হিয়ার লাইজ এডউইন লারমার, the only son of John and Mrs. Larmor, born May 13, 1853, died April 27, 1860. অন্যান্য গাছপালার মধ্যে একটি বন্য সোঁদাল গাছ তাহার উপর শাখাপত্রে ছায়া বিস্তার করিয়া বাড়িয়া উঠিয়াছে। চৈত্র বৈশাখ মাসে আড়াই বাঁকির মোহনা হইতে প্রবহমান জোর হাওয়ায় তাহার সেই পীত পুষ্পস্তবক সারা দিন রাত ধরিয়া সেই বিস্তৃত বিদেশী শিশুর ভগ্ন সমাধির উপর রাশি রাশি পুষ্প ঝরাইয়া দেয়। সকলে ভুলিয়া গেলেও বনের গাছপালা সেই শিশুটিকে এখনো ভুলিতে পারে নাই। বালক অবাক হইয়া চারিদিকে চাহিয়া চাহিয়া দেখিতেছিল। তাহার সেই 6 বৎসরের জীবনে এই প্রথম সে বাড়ি হইতে এত দূরে আসিয়াছে। এতদিন ন্যাড়াদের বাড়ি, নিজেদের বাড়ির সামনেটা, আর বড় জোর ওই রানু দিদিদের বাড়ি, ইহাই ছিল তাহার জগতের সীমানা। কেবল একদিন তাহাদের পাড়ার ঘাটে মায়ের সঙ্গে স্নান করিতে আসিয়া সে স্নানের ঘাট হইতে আবছা দেখিতে পাওয়া সেই কুঠির ভাঙা জাল ঘরটার দিকে চাহিয়া দেখিত, আর আঙুল দেখাইয়া বলিত, মা, ওদিকে কি সেই কুঠি? সে তাহার বাবার মুখে, দিদির মুখে
আরো পাড়ার কত লোকের মুখে সেই কুঠির মাঠের কথা শুনিয়াছে, কিন্তু আজ তাহার এই প্রথম সেইখানে আসা। ওই মাঠের পর বুঝি ওদিকে মায়ের মুখের সেই রূপকথার রাজ্য। শ্যামলঙ্কার দেশে ব্যঙ্গমা ব্যঙ্গমীর গাছের নিচে নির্বাসিত রাজপুত্র যেখানে তলোয়ার পাশে রাখিয়া একা একা শুইয়া রাত কাটায়, ওধারে বুঝিবা আর মানুষের বাস নাই। জগতের শেষ সীমাটাই হয়তো এই। ইহার পর হইতেই অসম্ভবের দেশ, অজানার দেশ শুরু হইয়াছে। বাড়ি ফিরিবার পথে সে পথের ধারে একটা নিচু ঝোপ হইতে একটা উজ্জ্বল রঙের ফলের থলো ছিঁড়িতে হাত বাড়াইল। তাহার বাবা বলিল, আহা হা, হাত দিও না, হাত দিও না, আলকুশি আলকুশি। কি যে করো বাবা, বড্ড জ্বালালে দেখছি। হ্যাঁ, আর কোনোদিন তোমাকে নিয়ে বেরুচ্ছি না বলে দিলাম। এক্ষুনি হাত চুলকে ফোসকা হবে। পথের মাঝখান দিয়ে এত করে হাঁটতে বলছি, তা তুমি কিছুতেই শুনবে না। হাত চুলকোবে? কেন বাবা? তা হাত চুলকোবে না? আলকুশিতে কি হাত দেয়? শুয়ো ফুটে রিরি করলে এক্ষুনি জ্বলবে, আর তখন তুমি চিৎকার শুরু করবে। গ্রামের মধ্য দিয়া হরিহর ছেলেকে সঙ্গে করিয়া খিড়কির দোর দিয়া বাড়ি ঢুকিল। সর্বজয়া খিড়কির দোর খোলার শব্দে বাহিরে আসিয়া বলিল, এই এত রাত হলো, তা ওকে নিয়ে গিয়েছ না? একটা দোলাই না গায়ে কিছু? হ্যাঁ। হরিহর বলিল, আহ, কি বলবো তোমায়, নিয়ে গিয়ে যা বিরক্ত। একবার এদিকে যায় তো একবার ওদিকে যায়, সামলে রাখতে পারি নে। আরে সেই আলকুশির ফল ধরে টান মারতে যায়। পরে ছেলের দিকে চাহিয়া বলিল, কেবল কুটির মাঠ দেখব, কুটির মাঠ দেখব। কেমন হলো তো কুটির মাঠ দেখা? আজ তাহলে এই পর্যন্ত। আবার দেখা হবে আগামী অডিওতে ভালো লাগা গল্প নিয়ে। আর হ্যাঁ, ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কেমন লাগলো জানাবেন। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার। নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ এসেছি আপনাদের শোনাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই বিখ্যাত উপন্যাস পথের পাঁচালীর ৮ম পরিচ্ছেদ। সকাল তখন ওই ৮টা কি ৯টা। হরিহরের পুত্র অপু আপন মনে রোয়াকে বসিয়া খেলা করিতেছে। তাহার একটা ছোট টিনের বাক্স আছে, সেটার আবার ডালা ভাঙা। বাক্সের সমুদয় সম্পত্তি সে উপুর করিয়া মেঝেতে ঢালিয়াছে। একটা রং ওঠা কাঠের ঘোড়া 4 পয়সা দামের, একটা টোল খাওয়া টিনের ভেপু বাসি, আর গোটা কত কড়ি। এগুলি সে মায়ের অজ্ঞাতসারে লক্ষ্মী পূজার কড়ির চুপড়ি হইতে খুলিয়া লইয়াছিল, পাছে কেহ টের পায়, এই ভয়ে সে সর্বদা লুকাইয়া রাখে। একটা 2 পয়সা দামের পিস্তল আর কতকগুলো শুকনো নাটা ফল। এগুলি দেখতে ভালো বলিয়া তাহার দিদি কোথা হইতে অনেকগুলি কুড়াইয়া আনিয়াছিল। কিছু তাহাকে দিয়াছে, কিছু সে নিজের পুতুলের বাক্সে রাখিয়া দিয়াছে। খানকতক খাপরার কুচি। গঙ্গা যমুনা খেলিতে এই খাপরাগুলির লক্ষ্য অব্যর্থ বলিয়া বিশ্বাস হওয়ায় সে এগুলি যত্নে বাক্সে রাখিয়া দিয়াছে। এগুলি তাহার মহামূল্যবান সম্পত্তি। এতগুলি জিনিসের মধ্যে সবে সে টিনের বাঁশিটা কয়েকবার বাজাইয়া সেটির সম্বন্ধে বিগত কৌতূহলী হইয়া তাহাকে এক পাশে রাখিয়া দিয়াছে।
কাঠের ঘোড়া লইয়া নাড়াচাড়া করা হইয়া গিয়াছে, সেটিও একপাশে পিজরা পুলের আসামির ন্যায় পড়িয়া আছে। বর্তমানে সে গঙ্গা যমুনা খেলিবার খাপড়াগুলিকে হাতে লইয়া মনে মনে দাওয়ার উপর গঙ্গা যমুনার আঁক ঘর কল্পনা করিয়া চোখ বুজিয়া খাপড়া ছুড়িয়া দেখিতেছে তাক ঠিক হইতেছে কিনা। ঠিক এমনি সময়ে তাহার দিদি দুর্গা উঠানের কাঁঠালতলা হইতে ডাক দিল, অপু, এই অপু। সে এতক্ষণ বাড়ি ছিল না, কোথা হইতে এই মাত্র আসিল। তাহার স্বরটা একটু সতর্কতা মিশ্রিত। মানুষের গলার আওয়াজ পাইয়া অপু কলের পুতুলের মতো লক্ষ্মীর চুপড়ির কড়িগুলি তাড়াতাড়ি লুকাইয়া ফেলিল। পরে বলিল, কি রে দিদি? দুর্গা হাত নাড়িয়া ডাকিল, আয় না এদিকে, শোন। দুর্গার বয়স তখন 10-11 বৎসর। গড়ন পাতলা, রং অপুর মতো অতটা ফর্সা নয়, একটু চাপা। হাতে কাঁচের চুড়ি, পরনে ময়লা কাপড়, আর মাথার চুলগুলি রুক্ষ, বাতাসে উড়িতেছে। মুখের গড়নটা মন্দ নয়, তবে অপুর মতো চোখগুলি বেশ ডাগর ডাগর। অপু রোয়াক হইতে নামিয়া কাছে গিয়া বলিল, কি রে? সে দেখিল তাহার দিদির হাতে একটা নারিকেলের মালা। সেটা সে নিচু করিয়া দেখাইল। কতকগুলি কচি আম কাটা, সুরটা নিচু করিয়া বলিল, হ্যাঁ রে, মা ঘাট থেকে আসেনি তো? দুর্গা চুপি চুপি বলিল, এই দেখ, একটু তেল আর একটু নুন নিয়ে আসতে পারবি? জানা ভাই, আমের কুশি জড়াবো। অপু আহ্লাদের সহিত বলিয়া উঠিল, কোথায় পেলি রে দিদি? পটলিদের বাগানে। হ্যাঁ রে, সিঁদুর কোটোর তলায় পড়েছিল। যা যা, আন দেখি একটু নুন আর তেল, যা। অপু দিদির দিকে চাহিয়া বলিল, তেলের ভাঁড় ছুলে মা মারবে যে, আমার কাপড় যে বাসি। তুই জানা শিগগির করে। আরে মার আসতে এখন ঢের দেরি, খার কাছতে গিয়েছে না, শিগগির যা। নারকেলের মালাটা আমায় দে, ওতে ঢেলে নিয়ে আসবো। তুই খিড়কি ধরে গিয়ে দেখ মা আসছে কিনা। আচ্ছা ঠিক আছে, এই নে ধর। আর দেখিস তেল তেল যেন মেঝেতে ঢালিস নি, সাবধানে নিবি, হ্যাঁ, নইলে মা টের পেয়ে যাবে। তুই তো আবার একটা হাবা ছেলে, যা। অপু বাড়ির মধ্য হইতে বাহির হইয়া আসিলে দুর্গা তাহার হাত হইতে মালা লইয়া আমগুলি বেশ করিয়া মাখিল। বলিল, এই নে, হাত পাত। তুই অতগুলো খাবি দিদি? কই অতগুলো, এই তো, ভারী বেশি, যা। আচ্ছা নে, আর দুখানা। আহ, কি দেখতে হয়েছে রে। এই দেখ, একটা লঙ্কা আনতে পারিস? আর একখানা দেব তাহলে। লঙ্কা কি করে পারবো দিদি? মাঝে তক্তার উপর রেখে দেয়, আমি নাগাল পাইনে। তবে থাকে চাক, আবার ওবেলা আনবো এখন, বুঝলি? ওই যে পটলিদের ডোবার ধারের আম গাছটায় না, যা গুটি ধরেছে, দুপুরের রোদে তলায় ঝরে পড়ে। দুর্গাদের বাড়ির চারিদিকেই জঙ্গল। হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতা নীলমণি রায় সম্প্রতি গত বৎসর মারা গিয়াছেন। তাহার স্ত্রী পুত্রকন্যা লইয়া নিজ পিত্রালয়ে বাস করিতেছেন। কাজেই পাশের এ ভিটাও জঙ্গলাবৃত হইয়া পড়িয়া আছে। নিকটে আর কোনো লোকের বাড়ি নাই। 5 মিনিটের পথ গেলে তবে ভুবন মুখুজ্জের বাড়ি। হরিহরের বাড়িটাও অনেক দিন হইয়া গেল মেরামত হয় নাই। সামনের দিকের রোয়াক ভাঙা, ফাটলে বন বিচুটির ও কালমেঘ গাছের বন গজাইয়াছে। ঘরের সব দরজা জানালার কপাট ভাঙিয়া গিয়াছে,
নারিকেলের দড়ি দিয়া শুধু গরাদের সঙ্গে বাঁধা আছে। এমন সময়ে খিড়কির দোর ঝনাত করিয়া খুলিবার শব্দ হইল এবং একটু পরে সর্বজয়ার গলা শোনা গেল, দুর্গা, অদুর্গা। দুর্গা বলিল, এই মা ডাকছে, যা দেখে আয়। আরে ওখানা খেয়ে জানা, মুখে যে নুনের গুঁড়ো লেগে রয়েছে, মুছে ফেল। মায়ের ডাক আবার একবার কানে গেলেও দুর্গার তখন উত্তর দিবার সুযোগ নাই, কেননা মুখ তাহার ভর্তি। সে তাড়াতাড়ি জড়ানো আমের চাকলাগুলি খাইতে লাগিল। পরে এখনো অনেক অবশিষ্ট আছে দেখিয়া কাঁঠাল গাছটার কাছে সরিয়া গিয়া গুঁড়ির আড়ালে দাঁড়াইয়া সেইগুলি গোগ্রাসে গিলিতে লাগিল। আর অপু সেও তাহার পাশে দাঁড়াইয়া নিজের অংশ প্রাণপণে গিলিতেছিল, কারণ চিবাইয়া খাইবার আর সময় তো নাই। খাইতে খাইতে দিদির দিকে চাহিয়া সে দোষ সম্বন্ধে সচেতনতা সূচক হাসি হাসিল। দুর্গা খালি মালাটা একটান মারিয়া ভেরেন্ডা কচার বেড়া পার করিয়া সেই নীলমণি রায়ের ভিটার দিকে জঙ্গলের মধ্যে ছুঁড়িয়া দিল, আর ভাইয়ের দিকে চাহিয়া বলিল, মুখটা মুছে ফেল না বাঁদর, আরে নুন লেগে রয়েছে না। পরে দুর্গা নিরীহ মুখে বাড়ির মধ্যে ঢুকিয়া বলিল, কি মা, তা কোথায় বেরোনো হয়েছিল শুনি? একলা নিজে কত দিকে যাব? হ্যাঁ, সকাল থেকে খাড় কেচে কেচে গা গতরে ব্যথা হয়ে গেল। একটুখানি যদি কোনো দিক থেকে আসান আছে তোমাদের দিয়ে? অত বড় মেয়ে, সংসারের কুটো গাছটা ভেঙে দুখারা করা নেই, কেবল পাড়ায় পাড়ায় টোটো টোগলা সেতে বেড়াচ্ছেন। আর সে বাঁদরটা গেল কোথায়? অপু আসিয়া বলিল, মা, খিদে পেয়েছে। হ্যাঁ, তা তো পাবেই, এখন রসো, একটু দাঁড়াও দিদিনি বাপু, একটুখানি হাঁপ ছেড়ে জিলোতে দাও। তোমাদের রাত দিন খিদে আর রাত দিন ফাই ফরমাস। ওরে অদুর্গা, দেখ তোরে বাছুরটা হাঁক পাড়ছে কেন? খানিকক্ষণ পরে সর্বজয়া রান্নাঘরের দাওয়ায় বঁটি পাতিয়া শশা কাটিতে বসিল। অপু কাছে বসিয়া পড়িয়া বলিল, আর একটু আটা বের করো না মা, মুখে যে বড্ড লাগে। দুর্গা নিজের ভাগ হাত পাতিয়া লইয়া সংকুচিত সুরে বলিল, চাল ভাজা আর নেই মা? অপু খাইতে খাইতে বলিল, ওহ, জীবনও যায় না, আম খেয়ে যা দাঁত টোকে। দুর্গার ভ্রুকুটিত মিশ্রিত চোখ টেপায় বাধা পাইয়া তাহার কথা অর্ধপথেই বন্ধ হইয়া গেল। তখনই তাহার মা জিজ্ঞাসা করিল, আম কোথায় পেলি? সত্য কথা প্রকাশ করিতে সাহসী না হইয়া অপু তাহার দিদির দিকে জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে চাহিল। সর্বজয়া মেয়ের দিকে চাহিয়া বলিল, তুই ফের এখন বেরিয়েছিলি বুঝি? ওকে জিজ্ঞেস করো না, আমি এই তো এখন কাঁঠাল তলায় দাঁড়িয়ে। তুমি যখন ডাকলে তখন তো। স্বর্ণ গোয়ালিনী গাই দুহিতে আসায় কথাখানি চাপা পড়িয়া গেল। তাহার মা বলিল, যা, বাছুরটা ধরগে যা, ডেকে ডেকে সারা হলো, কমলে বাছুর। বলি, ও স্বর্ণ, এত বেলা করে এলে কি বাঁচে? হ্যাঁ, একটু সকাল করে না এলে এই তেপত্তর পর্যন্ত বাছুরটা বাঁধা। দিদির পিছনে পিছনে অপু ও দুধ দোয়া দেখিতে গেল। সে বাহির উঠানে পা দিতেই দুর্গা তাহার পিঠে দুম করিয়া নির্ঘাত এক কিল বসাইয়া দিয়া কহিল, লক্ষ্মী ছড়া বাঁদর, আম খেয়ে দাঁত টকে গেছে। আবার কোনোদিন আম দেব খেও, বুঝলি? ছাই দেব। এই ওবেলায় পল্লীদের কাঁকুরতলির আম কুড়িয়ে এনে জড়াবো। এই এত বড় বড় গুটি হয়েছে, মিষ্টি যেন গুড়, তোমায় দেবক্ষণ, খেও, বুঝলে? হবা কোথাকার, যদি এতটুকু বুদ্ধি থাকে। দুপুরের কিছু পরে হরিহর কাজ সারিয়া বাড়ি ফিরিল।
সে আজকাল গ্রামের অন্নদারায়ের বাটিতে গোমস্তার কাজ করে। জিজ্ঞাসা করিল, কি গো, অপুকে দেখছি নে? সর্বজয়া বলিল, অপু তো ঘরে ঘুমুচ্ছে। দুর্গা বুঝি এই সে খেয়ে বেরিয়েছে। সে কখনটা বাড়ি থাকে, দুটো খাওয়ার সঙ্গে যা সম্পর্ক। আবার সেই খিদে পেলে আসবে। দেখো গে কোথায় কার বাগানে, কার আমতলায় জামতলায় ঘুরছে। এই চৈত্র মাসের রোদ্দুরে ফের দেখো না এই জ্বরে পড়লো বলে। অত বড় মেয়ে, কত করে বোঝাবো, কথা শোনে না, কানে নেয় না। একটু পরে হরিহর খাইতে বসিয়া বলিল, আজ 10 ঘরায় তাগাদার জন্য গেছিলাম গো, বুঝলে। একজন লোক খুব মাতব্বর, 5-6টা গোলা বাড়িতে, তবে দেখে বেশ পয়সাওয়ালা লোক বলে মনে হলো। আমায় দণ্ডবত করে বললে, দাদা ঠাকুর, আমায় চিনতে পারছেন? তা আমি বললাম, না বাবু, আমি তো তোমায় কই। তা বললে, আপনার কর্তা থাকতে তখন তখন পূজা আচ্চায় সব সময় তিনি আসতেন, পায়ের ধুলো দিতেন। আপনারা হলেন আমাদের গুরুতুল্য লোক। তা এবার আমরা বাড়ি শুদ্ধ মন্তর নেব ভাবছি। তা আপনি যদি আজ্ঞা করেন তবে ভরসা করে বলি, আপনি কেন মন্তরটা দেন না? তা আমি তাদের বলেছি, আজ আর কোনো কথা বলবো না, ঘুরে এসে 2-1 দিনে, বুঝলে। সর্বজয়া ডালের বাটি হাতে দাঁড়াইয়াছিল। বাটিটা মেঝেতে নামাইয়া সামনে বসিয়া পড়িল। বলিল, তা গো, তা মন্দ কি? দাও না ওদের মন্তর। তা কি জাত? কাউকে বলো না, সদ্গো। তোমার তো আবার গল্প করে বেড়ানো স্বভাব। আমি আবার কাকে বলতে যাব? তা হোক গে সদ্গো, দিয়ে দাও, দিয়ে দাও। এই এত কষ্টে যাচ্ছে, আর ওই রায়বাড়ির 8টা টাকা তো ভরসা, তাও 2-3 মাস অন্তর তবে দেয়। আর এদিকে রাজ্যের দেনা। কাল ঘাটের পথে সেঁচো ঠাকুরুন কি বললে জানো? বলে, বৌমা, আমি বন্ধক ছাড়া তো টাকা ধার দিইনি, তবে তুমি অনেক করে বললে তাই দিলাম। সে তো আজ 5 মাস হয়ে গেল, টাকা আর রাখতে পারবে না। এদিকে রাধা বষ্টুমের বউ, সে তো ছিঁড়ে খাচ্ছে, 2 বেলা তাগাদা আরম্ভ করেছে। এদিকে ছেলেটার কাপড় নেই, 2-3 জায়গায় সেলাই, বাছা তাই পরে হাসি মুখে নেচে নেচে বেড়ায়। আমার এমন হয়েছে যে ইচ্ছে করে একদিকে বেরিয়ে যাই। হ্যাঁ, আরো একটা কথা ওরা বলছিল, বুঝলে। বলছিল যে গায়ে তো তেমন বামুন নেই, তা আপনি যদি গায়ে উঠে আসেন তবে জায়গা জমি দিয়ে বাস করাই। গায়ে একবার বামুন বাস করানো আমাদের বড্ড ইচ্ছে। আর তা কিছু ধানের জমিও মনে হয় দিতেও রাজি। পয়সার তো অভাব নেই, আজকাল চাষিদের ঘরে লক্ষ্মী বাঁধা, বুঝলে। ভদ্রলোকেরই হয়ে পড়েছে হাভাত জোভাত। শুনিয়া আগ্রহে সর্বজয়ার কথা বন্ধ হইবার উপক্রম হইল। সে বলিল, এক্ষুনি? তা তুমি রাজি হলে না কেন? বললেই তো হতো যে আচ্ছা আমরা আসব। ওরকম একটা বড় মানুষের আশ্রয় এ গায়ে তোমার আছেটা কি বলো? শুধু ভিটে কামড়ে পড়ে থাকা। হরিহর হাসিয়া বলিল, পাগল, তখনই কি রাজি হতে আছে? ছোট লোক, ভাববে ঠাকুরের হাঁড়ি দেখছি শিখে উঠেছে। ওতে খেলো হয়ে যেতে হয়। আর তা নয়, দেখি না একবার চুপি চুপি মজুমদার মহাশয়ের সঙ্গে পরামর্শ করে। আর এখন ওট বললে কি ওটা চলে? সব বেটা তো এসে বলবে টাকা দাও, নইলে যেতে দেবো না।
দেখি না পরামর্শ করে কিরকম দাঁড়ায়। এই সময়ে দুর্গা কোথা হইতে পা টিপিয়া টিপিয়া আসিয়া বাহিরের দুয়ারের আড়াল হইতে সতর্কতার সহিত একবার উঁকি মারিল এবং অপরপক্ষ সম্পূর্ণ সজাগ দেখিয়া ওধারে পাঁচিলের পাশ দিয়া বাহিয়া বহির্বাটির রোয়াকে উঠিল। দালানের দুয়ার আস্তে আস্তে ঠেলিয়া দেখিল উহা বন্ধ আছে। এদিকে রোয়াকে দাঁড়ানো অসম্ভব, রৌদ্রের তাপে পা পুড়িয়া যায়। কাজেই সে স্থান হইতে নামিয়া গিয়া উঠানের সেই কাঁঠাল তলায় গিয়া দাঁড়াইল। রৌদ্রে বেড়াইয়া তাহার মুখখানি রাঙা হইয়া উঠিয়াছে। আঁচলের খুঁটে কি কতকগুলি যত্ন করিয়া বাঁধা। সে আসিয়াছিল এই জন্য, যদি বাহিরের দুয়ার খোলা পায় এবং মা ঘুমাইয়া থাকে তবে সে ঘরের মধ্যে চুপি চুপি একটু গিয়া শুইয়া লইবে। কিন্তু বাবার, বিশেষত মার সামনে সম্মুখ দুয়ার দিয়া বাড়ি ঢুকিতে তাহার সাহস হইল না। উঠানে নামিয়া সে কাঁঠাল তলায় দাঁড়াইয়া কি করিবে ঠিক করিতে না পারিয়া নিরুৎসাহ ভাবে এদিক ওদিক চাহিতে লাগিল। পরে সেইখানি বসিয়া পড়িয়া আঁচলের খুঁট খুলিয়া কতকগুলি শুকনো রড়া ফলের বিচি বাহির করিল। অনেকক্ষণ চাহিয়া থাকিয়া সে আপন মনে সেগুলি গুনিতে আরম্ভ করিল। 1, 2, 3 এই করিয়া 26টা হইল। পরে সে 2-3টা করিয়া বিচি হাতের উল্টো পিঠে বসাইয়া উঁচু করিয়া ছুড়িয়া দিয়া পরে হাতের সোজা পিঠ পাতিয়া ধরিতে লাগিল, আর আপন মনে বলিতে লাগিল, এইগুলি অপুকে দেব, আর এইগুলি পুতুলের বাক্সে রেখে দেব। কেমন বিচিগুলো তেল চুকচুক করছে, আজই গাছ থেকে পড়েছে তো, ভাগ্যিস আগে গেলাম, নইলে তো সব গরুতে খেয়ে ফেলে দিত। ওদের রামি গাইটা একেবারে রাক্ষস, সব জায়গায় যাবে। সেবার কতকগুলো এনেছিলাম, আর এইগুলো নিয়ে অনেকগুলো হলো। সে খেলা বন্ধ করিয়া সমস্ত বিচি আবার সযত্নে আঁচলের খুঁটে বাঁধিল। পরে হঠাৎ কি ভাবিয়া রুক্ষ চুলগুলি বাতাসে উড়াইতে উড়াইতে মহা খুশির সহিত পুনরায় সোজা বাটির বাহির হইয়া গেল। আজ এই পর্যন্ত। বিদায় নেবার আগে ছোট্ট অনুরোধ, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, মতামত জানান। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আবার দেখা হবে আগামী অডিওতে। নমস্কার। নমস্কার। সবাইকে আন্তরিক অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের গল্প। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই বিখ্যাত উপন্যাস পথের পাঁচালী। আজ 9ম পরিচ্ছেদ। অপুদের বাড়ি হইতে কিছু দূরে একটা খুব বড় অশ্বত্থ গাছ ছিল। কেবল তাহার মাথাটা উহাদের দালানের জানালা কি রোয়াক হইতে দেখা যায়। অপু মাঝে মাঝে সেই দিকে চাহিয়া চাহিয়া দেখিত। যতবার সে চাহিয়া দেখে ততবার তাহার যেন অনেক 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 দূরের কোন দেশের কথা মনে হয়। সেটা যে কোন দেশ এ তাহার ঠিক ধারণা হইত না। কোথায় যেন কোথাকার দেশ, হয়তো মার মুখে ওই সব দেশের রাজপুতদের কথাই সে শোনে। অনেক দূরের কথায় তাহার শিশু মনে একটা বিস্ময় মাখানো আনন্দের ভাবের সৃষ্টি করিত। নীল রঙের আকাশটা অনেক দূর, ঘুড়িটা, সেই কুঠির মাঠটা অনেক দূর। সে বুঝাইতে পারিত না, বলিতে পারিত না কাহাকেও, কিন্তু এসব কথায়
তাহার মন যেন কোথায় উড়িয়া চলিয়া যাইত। এবং সর্বাপেক্ষা কৌতুকের বিষয় এই যে অনেক দূরের এই কল্পনা তাহার মনকে অত্যন্ত চাপিয়া তাহাকে যেন কোথায় লইয়া ফেলিয়াছে। ঠিক সেই সময়েই আবার তাহার মায়ের জন্য মন কেমন করিয়া উঠিত। যেখানে সে যাইতেছে সেখানে তো তাহার মা নাই। অমনি মায়ের কাছে যাইবার জন্য তাহার মনটা আকুল হইয়া উঠিত। কতবার যে এই রকম হইয়াছে। আকাশের গায়ে অনেক দূরে একটা চিল উড়িয়া যাইতেছে। ক্রমে সে ছোট্ট 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 হইয়া নীলুদের সেই উঁচু তাল গাছের মাথাটা পিছনে ফেলিয়া দূর আকাশে ক্রমে মিলাইয়া যাইতেছে। চাহিয়া দেখিতে দেখিতে যেমন উড়ন্ত চিলটা দৃষ্টিপথের বাহির হইয়া যাইত, অমনি সে চোখ নামাইয়া বহির্বাটি হইতে এক দৌড়ে রান্নাঘরের দাওয়ায় উঠিয়া গৃহকার্যরত তাহার মাকে জড়াইয়া ধরিত। মা বলিত, দেখো দেখো ছেলের কাণ্ড দেখো, ওরে ছাড় ছাড়, আরে দেখছিস তো শকড়ি হাতে, ছাড়ো মানিক আমার, সোনা আমার, এই দেখো না তোমার জন্যে চিংড়ি মাছ ভাজছি। তুমি যে চিংড়ি মাছ ভালোবাসো, হ্যাঁ, দুষ্টুমি করে না, ছাড়ো। আহারাদির পর দুপুরবেলা তাহার মা কখনো কখনো জানালার ধারে আঁচল পাতিয়া শুইয়া ছেঁড়া কাশিদাসী মহাভারতখানা সুর করিয়া পড়িত। বাড়ির ধারে নারকেল গাছটাতে শঙ্খচিল ডাকিত। অপু নিকটে বসিয়া হাতের লেখা ক খ লিখিতে লিখিতে এক মনে মায়ের মুখের সেই মহাভারত পড়া শুনিত। দুর্গাকে তাহার মা বলিত, একটা পান সেজে দে তো দুর্গা। অপু বলিত, মা, সেই ঘুঁটে কুড়োনোর গল্পটা। তাহার মা বলে, ঘুঁটে কুড়োনোর কোন গল্প বলতো? ও, সেই হরিহরের, সে তো অন্নদামঙ্গলে আছে রে, এতে তো নেই। পরে মা পান মুখে দিয়া সুর করিয়া পড়িতে থাকিত। রাজা বলে, শুনো শুনো মুনির নন্দন, কহিব অপূর্ব কথা না যায় বর্ণন। সোমদত্ত নামে রাজা সিন্ধু দেশে ঘর, দেবদ্বিজে হিংসা সদাই অতি। অপু অমনি মায়ের মুখের কাছে হাতখানি পাতিয়া বলিত, আমায় একটু পান। মা সেই চিবানো পান নিজের মুখ হইতে ছেলের প্রসারিত হাতের উপর রাখিয়া বলিত, বড্ড তেতো রে, এই খয়েরগুলোর দোষ। রোজ হাটে বারণ করি ও খয়ের যেন না আনে, তবুও। জানালার বাহিরে বাঁশ বনের দুপুরের রৌদ্রর মাখানো শেওড়া ঘেঁটু বুনের দিকে চাহিয়া চাহিয়া মহাভারতের, বিশেষত কুরুক্ষেত্রের যুদ্ধের কথা শুনিতে শুনিতে সে তন্ময় হইয়া যায়। মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে কর্ণের চরিত্র বড় ভালো লাগে তাহার কাছে। ইহার কারণ কর্ণের উপর তাহার কেমন একটা মমতা হয়। রথের চাকা মাটিতে পুঁতিয়া গিয়াছে, দুই হাতে প্রাণপণে সেই চাকা মাটি হইতে তুলিয়া আনিবার চেষ্টা করিতেছে। সেই নিরস্ত্র অসহায় বিপন্ন কর্ণের অনুরোধ মিনতি উপেক্ষা করিয়া অর্জুন তীর ছুড়িয়া তাহাকে মারিয়া ফেলিলেন। মায়ের মুখে এই অংশ শুনিতে শুনিতে দুঃখে যেন অপুর শিশুর হৃদয় পূর্ণ হইয়া উঠিত। চোখের জল বাগ মানিত না। চোখ ছাপাইয়া তাহার নরম তুলতুলে গাল বাহিয়া গড়াইয়া পড়িত। আর সঙ্গে সঙ্গে মানুষের দুঃখে চোখের জল পড়ার যে আনন্দ, তাহা তাহার মনোরাজ্যে নব অনুভূতির সজীবত্ব লইয়া পরিচিত হইতে লাগিল। জীবন পথের যেদিকে মানুষের চোখের জলে দীনতায় মৃত্যুতে আশাহত, বেদনায় ব্যর্থতায় করুণ, পুরানো বইখানার ছেঁড়া পাতার ভরপুর গন্ধে, মায়ের মুখের মিষ্ট সুরে,
রৌদ্র ভরা দুপুরের মায়া অঙ্গুলি নির্দেশে তাহার শিশু দৃষ্টি অস্পষ্টভাবে সে পথের সন্ধান পাইত। বেলা পড়িলে মা গৃহকার্যে উঠিয়া গেলে সে বাহিরে আসিয়া রোয়াকে দাঁড়াইয়া দূরের সেই অশ্বত্থ গাছটার দিকে একদিন চাহিয়া দেখে। হয়তো কড়া চৈত্র বৈশাখের রৌদ্রে গাছটার মাথা ধোঁয়া ধোঁয়া অস্পষ্ট, নয়তো বৈকালের অবসন্ন ভাঙা রোদ অলসভাবে গাছটার মাথায় জড়াইয়া আছে। সকলের চেয়ে এই বৈকালের রাঙা রোদ মাখানো গাছটার দিকে চাহিয়াই তাহার মনটা যেন কেমন কেমন করিত। কর্ণ যেন ওই অশ্বত্থ গাছটার ওপারে আকাশের তলে অনেক দূরে কোথাও এখনো মাটি হইতে রথের চাকা দুই হাতে প্রাণপণে টানিয়া তুলিতেছে। রোজই তোলে মহাবীর, কিন্তু চিরদিনের কৃপার পাত্র কর্ণ। বিজয়ী বীর অর্জুন নহে, যে রাজ্য পাইল মান পাইল, রথের হইতে বাণ ছুঁড়িয়া বিপন্ন শত্রুকে নাশ করিল বিজয়ী কর্ণ। যে মানুষের চিরকালের চোখের জলে জাগিয়া রহিল, মানুষের বেদনায় অনুভূতিতে সহচর হইয়া বিরাজ করিল সে। একদিন মহাভারতের যুদ্ধের কাহিনী শুনিতে শুনিতে তাহার মনে হয় যুদ্ধ জিনিসটা মহাভারতে বড় কম লেখা আছে। ইহার অভাব পূর্ণ করিবার জন্য এবং আশ মিটাইয়া যুদ্ধ জিনিসটা উপভোগ করিবার জন্য সে এক উপায় বাহির করিয়াছে। একটা বাখারি কিংবা হালকা কোনো গাছের ডালকে অস্ত্রস্বরূপ হাতে লইয়া সে বাড়ির পিছনে বাঁশ বাগানের পথে অথবা বাহিরের উঠানে ঘুরিয়া বেড়ায় ও আপন মনে বলে। তারপর দ্রোণত একেবারে 10টা বাণ ছুড়িলেন, আর অর্জুন করিলেন কি, একেবারে 200টা বাণ মেরে দিলেন। তারপর ওহ, সে কি যুদ্ধ! বাণের চোটে চারিদিক অন্ধকার হয়ে গেল। তারপর তো অর্জুন করিলেন কি, ঢাল আর তরোয়াল নিয়ে রথ থেকে লাফিয়ে পড়লেন। পরে এই যুদ্ধ। দুর্যোধন এলেন, ভীম এলেন, বানে বানে আকাশ যেন অন্ধকার করে ফেলেছে, আর কিছুই দেখা গেল না। মহাভারতের রথিগণ মাত্র 18 দিবস যুদ্ধ করিয়া নাম কিনিয়াছেন, কিন্তু রক্ত মাংসের দেহে জীবন্ত থাকিলে তাহারা বুঝিতে পারিতেন যশলাভের পথ ক্রমশই কিরূপ যেন দুর্গম হইয়া পড়িতেছে। বালকের আকাঙ্ক্ষা নিবৃত্তি করিতে তাহারা মাসের পর মাস সমানভাবে অস্ত্র চালনা করিতে পারিতেন কি? গ্রীষ্মকালের দিন, তখন বৈশাখের মাঝামাঝি। নীলমণি রায়ের ভিটার দিকে জঙ্গলের ধারে সেদিন দুপুরের কিছু পূর্বে দ্রোণগুরু বড় বিপদে পড়িয়াছেন। কপিধ্বজ রথ একেবারে তাহার ঘাড়ের উপরে। গাণ্ডীব ধনু হইতে ব্রহ্মাস্ত্র মুক্ত হইবার বিলম্ব চক্ষের পলক মাত্র। কুরু সৈন্যদলে হাহাকার উঠিয়াছে। ঠিক এমন সময় শেওড়া বনের ওদিক থেকে হঠাৎ কে কৌতুকের কণ্ঠে জিজ্ঞাসা করিল, ও কি রে অপু? অপু চমকিয়া উঠিয়া আকার্ণ টানা জ্যাকে হঠাৎ ছাড়িয়া দিয়া চাহিয়া দেখিল তাহার দিদি জঙ্গলের মধ্যে দাঁড়াইয়া তাহার দিকে চাহিয়া খিলখিল করিয়া হাসিতেছে। অপু চাহিতেই বলিল, হ্যাঁ রে পাগলা, আপন মনে কি বিগ করছিস আর হাত পা নাড়ছিস? পরে সে ছুটিয়া আসিয়া সস্নেহে ভাইয়ের সেই কচি গালে চুমো খাইয়া বলিল, পাগল একটা, কি বকছিলি রে আপন মনে? অপু লজ্জিত মুখে বারবার বলিতে লাগিল, যা, বকছিলাম বুঝি, আচ্ছা যা। অবশেষে দুর্গা হাসি থামাইয়া বলিল, আয় আমার সঙ্গে। পরে সে অপুর হাত ধরিয়া বনের মধ্যে লইয়া চলিল। খানিক দূর গিয়া হাসি মুখে আঙুল দিয়া দেখাইয়া বলিল, এই দেখছিস কত নোনা পেকেছে, এখন কি করে পাড়া যায় বল দেখি? উফ, অনেক রে দিদি,
একটা কঞ্চি নিয়ে পারা যায় না? তুস, তুই এক কাজ কর, ছুটে গিয়ে বাড়ির মধ্যে থেকে আঁকশিটা নিয়ে আয় দেখি। আঁকশি দিয়ে টান দিলেই হয়ে যাবে, যা। ঠিক আছে, তুই দাঁড়া দিদি, আমি এক্ষুনি আনছি। অপু আঁকশি আনিলে দুইজনে মিলিয়া বহু চেষ্টা করিয়াও 4-5টার বেশি ফল পাড়িতে পারিল না। গাছটা খুব উঁচু, সর্বোচ্চ ডালে যে ফল আছে তাহা দুর্গা আকশি দিয়াও নাগাল পাইল না। পরে সে বলিল, চল আজ এইগুলো নিয়ে যাই, নাইবার বেলায় মাকে সঙ্গে আনবো, মার হাতে ঠিক নাগাল আসবে। দে, নোনাগুলো আমার কাছে দে, আর তুই আঁকশিটা নে। এই, নোলক পড়বি? একটা নিচু ঝোপের মাথায় ওড়কলমির লতা সাদা সাদা ফুলের কুঁড়ি। দুর্গা হাতের ফলগুলো নামাইয়া নিকটের ফুলের কুঁড়িগুলো ছিঁড়িতে লাগিল। বলিল, দেখে এদিকে সরে আয়, নোলক পরিয়ে দি। তাহার দিদি ওড়কলমি ফুলের নোলক পরিতে ভালোবাসে। বন জঙ্গল সন্ধান করিয়া সে প্রায় খুঁজিয়া আনিয়া নিজে পরে ও ইতিপূর্বে কয়েকবার অপুকে পরাইয়াছে। অপু কিন্তু মনে মনে নোলক পরা পছন্দ করে না। তাহার ইচ্ছা হইল বলে, নোলকে আর দরকার নাই। তবে দিদির ভয়ে সে কিছুই বলিল না। দিদিকে চটাইবার ইচ্ছা তাহার আদৌ নাই, কারণ দিদি বন জঙ্গল ঘুরিয়া কুলটা, জামটা, নোনাটা, আমড়াটা সংগ্রহ করিয়া তাহাকে লুকাইয়া লুকাইয়া খাওয়ায়। এমন সব জিনিস জুটাইয়া আনে যাহা হয়তো কুপত্য হিসাবে উহাদের খাইতে নিষেধ আছে। কাজেই অন্যায় হইলেও দিদির কথা না শোনা তাহার সাহসে কুলায় না। একটা কুড়ি ভাঙিয়া সাদা জলের মতো যে আঠা বাহির হইল, তাহার সাহায্যে দুর্গা অপুর নাকে কুড়িটি আঁটিয়া দিল। পরে নিজেও একটা পরিল। তারপর ভাইয়ের চিবুকে হাত দিয়া নিজের দিকে ভালো করিয়া ফিরিয়া লইয়া বলিল, এই দেখি দেখি কেমন দেখাচ্ছে। বাহ, বেশ হয়েছে, চল মাকে দেখাই গে। না দিদি। আরে চল না, খুলে ফেলিসনি যেন, বেশ হয়েছে, চল। বাড়ি আসিয়া দুর্গা নোনা ফলগুলি রান্নাঘরের দাবায় নামাইয়া রাখিল। সর্বজয়া রাঁধিতেছিল। দেখিয়া খুব খুশি হইয়া বলিল, কোথায় পেলি রে? দুর্গা বলিল, ওই লিচু জঙ্গলে মা, অনেক আছে। কাল তুমি পারবে মা? এমন পাকা, একেবারে সিঁদুরের মতো রাঙা। হ্যাঁ মা। সে আড়াল ছাড়িয়া দাঁড়াইয়া বলিল, এই দেখো মা। অপু নোলক পরিয়া দিদির পিছনে দাঁড়াইয়া আছে। সর্বজয়া হাসিয়া বলিল, ও মা, ও কে রে? চিনতে পারছি নে তো। অপু লজ্জায় তাড়াতাড়ি নাকের ডগা হইতে ফুলের কুঁড়ি খুলিয়া ফেলিল। বলিল, ওই দিদি পরিয়ে দিয়েছে। দুর্গা হঠাৎ বলিয়া উঠিল, এই চল রে অপু, এই দেখ ওই কোথায় ডুগডুগি বাজছে রে, চল, হয়তো বাঁদর খেলা দেখাতে এসেছে, ঠিক শিগগির আয়। আগে আগে দুর্গা ও তাহার পিছনে পিছনে অপু ছুটিয়া বাহির হইয়া গেল। সম্মুখের পথ বাহিয়া বাঁদর নয়, ওপাড়ার চিনিবাস ময়রা মাথায় করিয়া খাবার ফিরি করিতে বাহির হইয়াছে। ওপাড়ায় তাহার দোকান। তাহা ছাড়া সে আবার গুড়ের ও ধানের ব্যবসা করে। কিন্তু পুঁজি কম হওয়ায় কিছুতেই সে সুবিধা করিতে পারে না। অল্প দিনেই ফেল মারিয়া বসে। তখন হয়তো মাথায় করিয়া হাটে হাটে আলু, পটল, আবার কখনো পান বিক্রয় করিয়া বেড়ায়। শেষে তাতেও যখন সুবিধা হয় না, তখন হয়তো সে ঝুলি ঘাড়ে করিয়া জাত ব্যবসা আরম্ভ করে। পরে হঠাৎ একদিন দেখা যায় আবার পাথুরে চুন মাথায় করিয়া বিক্রয় করিয়া বেড়াইতেছে। লোকে বলে একমাত্র মাছ ছাড়া এমন কোনো জিনিস নাই যাহা তাহাকে বিক্রয় করিতে দেখিয়াতে পাওয়া যায় নাই। কাল দশহরা, লোকে আজ হইতেই মুড়কি সন্দেশ কিনিয়া রাখিবে। চিনিবাস হরিহর রায়ের দুয়ার দিয়া গেলেও এ বাড়িতে ঢুকিল না, কারণ সে জানে
এ বাড়ির কোনো লোকে কখনো কিছু কেনে না। তবুও দুর্গা অপুকে দরজায় দাঁড়াইয়া থাকিতে দেখিয়া জিজ্ঞাসা করিল, চাই নাকি? অপু দিদির মুখের দিকে চাহিল। দুর্গা চিনিবাসের দিকে ঘাড় নাড়িয়া বলিল, না। চিনিবাস ভুবন মুখুজ্জের বাড়ি গিয়া মাথার চাঙাড়ি নামাইতেই বাড়ির ছেলে মেয়েরা কলরব করিতে করিতে তাহাকে ঘিরিয়া দাঁড়াইল। ভুবন মুখুজ্জে অবস্থাপন্ন লোক, বাড়িতে ৫-৬টা গোলা। এ গ্রামে অন্নদা রায়ের নিচেই জমিজমা ও সম্পত্তি বিষয়ে তাহার নাম করা যাইতে পারে। ভুবন মুখুজ্জের স্ত্রী বহুদিন হইল মারা গিয়াছে। বর্তমানে তাহার সেজ ভাইয়ের বিধবা স্ত্রী এ সংসারের কর্ত্রী। সেজ বউয়ের বয়স ৪০-এর উপর হইবে। অত্যন্ত কড়া মেজাজের মানুষ বলিয়া তাহার খ্যাতি আছে। সেজ বউ একখানা মাজা পিতলের সরায় করিয়া চিনিবাসের নিকট হইতে মুড়কি সন্দেশ বাতাসা দশহরা পূজার জন্য লইলেন। ভুবন মুখুজ্জের ছেলে মেয়ে ও তাহার নিজের ছেলে সুনীল সেইখানেই দাঁড়াইয়াছিল। তাহাদের জন্যও খাবার কিনিলেন। পরে অপুকে সঙ্গে লইয়া দুর্গা চিনিবাসের পিছন পিছন ঢুকিয়া উঠানে আসিয়া দাঁড়াইয়া আছে দেখিয়া সেজ বউ নিজের ছেলে সুনীলের কাঁধে হাত দিয়া একটু ঠেলিয়া বলিলেন, তা যাও না, রোয়াকে উঠে গিয়ে খাও। এখানে ঠাকুরের জিনিস না, মুখ থেকে ফেলে এঁটো করে বসবে, যাও। চিনিবাস চাঙাড়ি মাথায় তুলিয়া পুনরায় অন্য বাড়ি চলিল। দুর্গা বলিল, এ অপু, আয়, চল দেখি টুনুদের বাড়ি। ইহারা সদর দরজা পার হইতেই সেজ বউ মুখ ঘুরাইয়া বলিয়া উঠিলেন, দেখতে আর পারি না বাপু, ওই ছুরিটার যে কি হ্যাংলা স্বভাব। নিজের বাড়ি আছে, গিয়ে বসে কিনে খেগে জানা, যা। তা না লোকের দৌড় দৌড়, যেমন ম আর তেমনি তার ছ। ইহাদের বাটির বাহির হইয়া দুর্গা ভাইকে আশ্বাস দিবার সুরে বলিল, চিনিবাসের ভারী তো খাবার। বাবার কাছ থেকে দেখিস, রথের সময় 4টে পয়সা নেব। তুই 2টো আর আমি 2টো, তুই আর আমি মুরগি কিনে খাবো, কেমন? খানিকটা পরে ভাবিয়া ভাবিয়া অপু জিজ্ঞাসা করিল, রথের আর কতদিন আছে রে দিদি? আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, মতামত জানাবেন, কেমন? আর হ্যাঁ, আপনি ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার।